বইমেলায় গেলেই যে দৃশ্যটি দেখা যায়, একটি স্টল আর তার চারপাশে ঘিরে আছে অগুন্তি পাঠক, আর মাঝখানে মধ্যমণি হয়ে একজন লেখক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন। আমি বলছি এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন লেখক সাদাত হোসাইনের কথা। সাদাত হোসাইন, আপনি সবসময় বলেন যে আপনি গল্পের মানুষ, গল্পই আপনার জীবনের মোটো কাইন্ড অফ। গত বছর আমার একটা বই প্রকাশিত হয়েছে, নাম হচ্ছে আগুন ডানা মেয়ে। তো এবার আমি দেখলাম যে সেই উপন্যাসটি নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া এসেছে, মানে পাঠ প্রতিক্রিয়া পাঠকের পক্ষ থেকে। এবং তারা অনেকেই বলছিলেন যে আহ, আপনি কি করে সময়ের আগে একটা গল্পকে লিখে ফেললেন, মানে যে গল্পটা অনেকটাই হচ্ছে এই সময়ের প্রতিবিম্ব আর কি এরকম। আবার আরেকটি উপন্যাস প্রকাশিত হয়েছে 2023 সালে, নাম হচ্ছে শঙ্খচূড়, যেটার প্রথম খণ্ড 2023-এ প্রকাশিত হয়েছিল, এটার দ্বিতীয় খণ্ড 2025-এ প্রকাশিত হয়েছে। এটি নিয়েও পাঠকের মধ্যে থেকে একই রকম প্রতিক্রিয়া যে সময়ের আগেই আপনি সময়টাকে ধরে ফেলতে পেরেছিলেন। তো আমার কাছে মনে হয় যে লেখক হিসেবে লেখকের লেখায় আহ, এই বাস্তবতাগুলো আসলে প্রতিবিম্বিত হওয়াটা জরুরি। এখন ব্যাপার হচ্ছে যে লেখক কিভাবে প্রতিবিম্বটি তৈরি করবেন সেটি আসলে তিনি নির্ধারণ করবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আহ, সময়ের আয়না আসলে অনেক ক্ষেত্রেই লেখাকে হয়ে উঠতে হয়। সেটার সঙ্গে আসলে দ্বন্দ্ব সময়ের কিংবা সমরূপতা কিনা সেটা নিয়ে সেটার চেয়েও বরং অনেক বেশি জরুরি যে সময়ের আয়না হয়ে উঠতে পেরেছে কিনা লেখাগুলো। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হতে পেরেছে। জি, আমার আরেকটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনার অন্দরমহল থেকে যদি আমি শুরু করি, আর এবার বইমেলায় আসছে বা এসছে বলা যায়, তুমি সন্ধ্যা আলোকানন্দ। তুমি সন্ধ্যা সরি তুমি তুমি সন্ধ্যা অলোকানন্দ। আমরা যদি এই দুইটা উপন্যাসকে একটু আহ, বিশ্লেষণ করি, একটা ঐতিহাসিক গন্ধ পাওয়া যায়, ঐতিহাসিক উপন্যাসের একটা আহ, গন্ধ পাওয়া যায়। তো আপনি কি আসলে ঐতিহাসিক গল্প বলতে চান? মানে এরকম একটা প্রবণতা কি আপনার মধ্যে আছে? আহ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমার কিছু ফ্যাসিনেশন আছে। প্রত্যেকটা লেখকেরই আসলে নিজস্ব কিছু ন্যারেটিভস কিংবা প্যাটার্ন আছে ভাবনার, বা কমফোর্ট জোন আছে, যেটি হয়তো তিনি পছন্দ করেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি প্রযুক্তিকে গল্প বলার একটা অন্তরায় মনে করি। গল্পের অন্তরায় মনে করি, এর কারণ হতে পারে এটা যে আমি প্রযুক্তি কম বুঝি, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, আমার কাছে মনে হয় যে বিচ্ছিন্নতা গল্প তৈরিতে প্রচণ্ড রকম সহায়ক ভূমিকা পালন করতে পারে। কীরকম? ধরেন আপনি একজন মানুষকে প্রচণ্ড ভালোবাসেন, আপনি তার থেকে দূরে আছেন, তিনি আপনাকে দেখতে পাচ্ছেন না, আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন না, আপনার খোঁজ জানেন না। তার ভিতরে কিন্তু কিন্তু একটা অদ্ভুত রকমের বিরহ কাজ করবে, টেনশন কাজ করবে। আপনার সঙ্গে কথা বলার আহ, প্রচণ্ড রকম মন কেমন করা একটা অনুভূতি তৈরি হবে। আপনার ছোট্ট একটি লেখা লেখা চিঠি হোক, সেটা তার কাছে একটা পরম আরাধ্য একটা বিষয় হবে। এই যে মানুষের তীব্রতম অনুভূতিগুলো তৈরি হয় তার প্রিয়তম মানুষকে দূরে থাকলে, তাকে না দেখতে পেলে, তার সান্নিধ্যে না যেতে পারলে, তার সঙ্গে কথা বলতে না পারলে, এই অনুভূতিটা এখন আর নাই। কারণ এখন সবকিছু অনেক সহজলভ্য হয়ে গেছে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেই হচ্ছে আমাদের প্রিয় মানুষটার সঙ্গে যখন তখন কথা বলতে পারি। তার মানে তাকে কাছে না পাওয়ার কিংবা তার থেকে দূরে থাকার যেই তীব্র যন্ত্রণা সেটা আমরা আর উপভোগ করতে পারি না। এ কারণে আমি বলছি যে আমি যেহেতু গল্পগুলো বলি তখন আমি মানুষের ওই একান্ত অনুভূতিগুলোকে প্রকাশ করার চেষ্টা করি, এবং সেগুলো প্রকাশ করতে চাই বলেই হয়তো আমি একটু পুরোনো দিনের গল্পকে পছন্দ করি, যখন প্রযুক্তি এত বেশি প্রবল ছিল না। সেটা হয়তো সাবকনশিয়াস মাইন্ডে আমার কাজ করে। তো ঐতিহাসিক গন্ধ অন্ধরমহলে যেমন আছে, শঙ্খচূড়েও আছে, কিন্তু আমার সরাসরি ঐতিহাসিক উপন্যাস আমি লিখিনি। আমার মনে হয় আমি ফিকশন লিখতে অনেক বেশি পছন্দ একটা করি। ব্যাপার খেয়াল করি আমরা যখন বইগুলো পড়ি, যে সময়কালটা খুব বেশি নির্ধারণ করা যায় না। মানে এটা কি আপনার মানে এটা কেন হয়? আচ্ছা, এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি যখন পার্টিকুলার একটা টাইম ফ্রেমকে ধরতে যাব তখন আমাকে ওই টাইম ফ্রেমের মধ্যে
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই ধরনের নানান স্ট্রাকচারের মধ্যে আমাকে থাকতে হবে। সেটা আমাকে এক ধরনের সাফোকেশন দেয়। আমার কাছে মনে হয় আমি লিখতে গিয়ে আমি আমার কল্পনার জগৎকে অসীম করে ফেলতে চাই। এই কারণে আমি ওই টাইম ফ্রেমটাকে আসলে সুনির্দিষ্টভাবে আহ, উল্লেখ করি না। কিন্তু আমি আমার লেখার ভাইবসের মধ্য দিয়ে কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমকে হয়তো পাঠককে ভাবতে বাধ্য করি বা ভাবার সুযোগ করে দিই, কিন্তু সুনির্দিষ্ট করে দেই না। এটি হতে পারে। আবার যেমন স্মৃতিগন্ধা বা ইতি স্মৃতিগন্ধা, সেটি কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের একটা সময়কালকে আমি স্পষ্ট করেই দিয়েছি। তো একজন লেখক যে তার সব লেখাকে একই রকম ইনগ্রিডিয়েন্টস, উদ্দীপনা দিয়েই লিখবে তা না। বৈচিত্র্যময় লেখা তার হবে, ভাবনা তার হবে, তো এক একটা লেখা আসলে এক এক রকম। যেমন এবারে আমি বলি একটু যে তুমি সন্ধ্যা অলকানন্দা এবং শঙ্খচূড় দুটো একদমই ডিফারেন্ট টাইপের লেখা। শঙ্খচূড় যদি একটা ওই ইতিহাস আশ্রিত উপন্যাস হয়, ফিকশন হয়, আহ, সন্ধ্যা অলকানন্দা একদমই হচ্ছে এই সময়ের গল্প, একদম এই সময়ের গল্প, আজকের গল্প। তো লেখকটা আসলে নানান ধরনের সময়কে তার লেখার মধ্যে দিয়ে তুলে আনবেন। তুমি সন্ধ্যার ও মেঘমালা, এটার সাথে এটার কোনো ধরনের আহ, না না, এটা হচ্ছে এই সময় আমাকে একটা জিনিস খুব ভাবাচ্ছে, সেটা হচ্ছে নাম নির্বাচন। না না না, আমি নামের ব্যাখ্যাটা দিচ্ছি। সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এই সময় আমাদের মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন কাজ করে। যে মানুষটা প্রচণ্ড হাসি খুশি, প্রচণ্ড রকমের সুখী সুখী মুখ নিয়ে ঘুরে বেড়ায় মানুষের মধ্যে, জমকালো লাগে, সেই মানুষটাও দিন শেষে আমার কাছে মনে হয় প্রচণ্ড বিষাদ বিষণ্ণতায় ভোগে। কিন্তু তার এই বিষণ্ণতাটা কিংবা বিষাদ কিংবা একাকিত্ব নিঃসঙ্গতাটা বলার মতো কোনো মানুষ সে খুঁজে পায় না, বা যে কাউকে বললেও সে তাকে স্পর্শ করতে পারে না, ফিল করতে পারে না। তো আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা তার সঙ্গী হয় দুটো জিনিস, একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে কান্না। ওই যে সে প্রচণ্ড বিষণ্ণতায় কোনো মানুষকে তার সঙ্গী হিসাবে পায় না, তখন তার যে একাকিত্বটা সঙ্গী হয়, সেই সঙ্গীটা তাকে অন্ধকারে কাঁদায়। সে কেঁদে নিজের বিষণ্ণতাটাকে, দুঃখটাকে, কষ্টটাকে, অপ্রাপ্তি আক্ষেপগুলোকে দূর করার চেষ্টা করে। অন্ধকার মানে কি সন্ধ্যা, আর কান্না মানে কি জল, জল মানে কি নদী, নদী মানে কি অলকানন্দা। সো আমি এ কারণেই নামটা দিয়েছি তুমি সন্ধ্যা অলকানন্দা। মানে যেই মানুষটার কাছে এই মানুষটা যায়, গিয়ে কাঁদতে পারে, যার কাছে মুখ লুকাতে পারে অন্ধকারে, নিজেকে একদম সমর্পণ করে দিতে পারে, আমি তাকে বলছি যে তুমি হচ্ছে আমার সেই সন্ধ্যা এবং অলকানন্দা। নামটা সুন্দর। আমরা একটি বিষয় খেয়াল করেছিলাম যে নাম নির্বাচনের ক্ষেত্রে আপনি পাঠকের মতামত নিয়েছিলেন। এইটা কেন? দুটো ব্যাপার কাজ করেছে। এটা হচ্ছে আমি আমার কোনো উপন্যাসের ক্ষেত্রে এই কাজ আমি করিনি। এবার যেটা হয়েছে যে আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছিল। আমার মনে হয়েছিল আহ, আমি এমন একটা নাম ঠিক তিনটা নাম আমি ঠিক করেছিলাম। একটা হচ্ছে তোমার আঁচল জুড়ে ছাতি মেঘ ঘ্রাণ, আরেকটা হচ্ছে তবু আমি আছি, আরেকটা হচ্ছে তুমি সন্ধ্যা অলকানন্দা। তো আমি না সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে এই তিনটে নামের মধ্যে থেকে কোন নামটি আমি আহ, গ্রহণ করতে পারি। তো এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যেটা আপনি বললেন যে পাঠকদেরকে এনগেজ করা, সেটাও একটা কারণ ছিল। একটা বিষয়, আমরা যারা প্রফেশনালি লেখক হতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি যখন চিন্তা করেছিলাম যে আমি লেখক হব, আমার সামনে তখন একটা এক্সাম্পল মানে দাঁড়ায় ছিল, সেটা হচ্ছে সাদাত হোসাইন। এটা আমার ধারণা যে বাংলাদেশের সব ক্ষেত্রেই এই মুহূর্তে যারা লেখক হতে চান তাদের জন্য সাদাত হোসাইন একটা এক্সাম্পল। এই পথ পাড়ি দিতে যে আপনার কি কখনো কোনো সমস্যা হয়নি? যে কোনো পথ পাড়ি দিতেই সমস্যা হয়, হবে, মানে হয়েছে। কখনো কি মনে হয়নি যে সিদ্ধান্তটা কি ভুল কি? না, সিদ্ধান্তটা ভুল সেটি মনে হয়নি, তবে প্রচুর অবস্ট্যাকল ফেস করতে হয়েছে। একটা ব্যাপার যে আহ, অনেকেই বলেন যারা সচেতন পাঠক বা লেখক, যে বাংলাদেশের লেখকদের সেই লাইফস্টাইলটা নাই, বিশেষত কলকাতার ক্ষেত্রেও যেটা দেখা যায়। আহ, আমরা কি আসলে সেইভাবে সচেতন যারা আমরা পেশাদারিত্বের সাথে লিখতে চাই? আমি প্রশ্নটা ঠিক পরিষ্কার না। তো যদি মানে আপনি এটি বোঝাতে চান যে লেখকদের আহ, লেখালেখিকে পেশা হিসেবে নেয়ার জন্য যে ধরনের স্পেস দরকার, হ্যাঁ, সেটি তাহলে অবশ্যই সেই বাস্তবতা কলকাতাতেও নেই। আসলে আমি তো কলকাতায় আমার যাতায়াত আছে, নাই নাই কারণ হচ্ছে আহ, বাংলা ভাষাভাষী পাঠকের সংখ্যা সম্ভবত পৃথিবীর সবচেয়ে কম, আমার যেটা ধারণা, আমি জানি না এক্স্যাক্টলি। প্রশ্ন, সমালোচনা, আহ, সংজ্ঞায়ন। মানে এটা কি লেখকদেরকে এক ধরনের কোণঠাসা করে রাখার
বিষয়? যে আমাদের দেশে কিছু অবাস্তব ডিসিশন বা ডেফিনেশন, সমালোচনা, সিদ্ধান্ত, মতামত মানুষ দেয় র্যান্ডমলি, কিন্তু সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, কিংবা বাস্তবতার নিরিখে সেগুলো অ্যাকসেপ্টেবল নয়। এর মধ্যে একটি হচ্ছে এটি যে ধরেন, কথা কথা বলছি যে আমি যদি মানে আমি তো লিখি, তো এখন আমি তো প্রচুর লিখি, প্রতি বছর 2-3টে বই তো আসে। তো এখন এক ধরনের বোদ্ধা বা পাঠক বা লেখক হয়তো আপনাকে প্রশ্ন করবে যে আপনি এত কেন লেখেন, ভালো লিখতে হলে তো অনেক কম লিখতে হয়, তাই না? এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে বলার, যে যে লেখা ভালো সেই লেখা অনেক বছর ধরে লিখতে হয়। এইটার একটা আমি এই যুক্তিটা খণ্ডন করি। প্রথমত হচ্ছে পৃথিবীর ইতিহাসে অসংখ্য ভালো ভালো উপন্যাস আছে, যে উপন্যাসগুলো 2 দিন 3 দিনে লেখা হয়েছে, যেমন দ্য বয়েজ আর ইন স্ট্রাইপ পাজামা বা দ্য ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এগুলো 3 দিন 6 দিনে লেখা উপন্যাস, আর সেগুলো কালজয়ী উপন্যাস হয়ে গেছে না? সুতরাং সময়ের সঙ্গে আসলে একটি লেখার কালজয়ী হওয়া, ভালো কিংবা মন্দ হওয়ার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? প্রথমে এই যুক্তিটা খণ্ডিত করলাম আমি। 2 নম্বর ব্যাপার হচ্ছে, ধরেন যদি তর্কের খাতিরে ধরে নিই যে আমি বাংলাদেশের মানে মানে একজন জনপ্রিয় লেখক বা সবচেয়ে জনপ্রিয় লেখক, যদি তর্কের খাতিরে আমি ধরে নিই, আমার একটা লেখা, একটা বই যদি বেস্ট সেলার হয়, তাহলে সেই লেখার রয়্যালটি দিয়ে আমি আমার পরিবার পরিজন সহ কতদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবো, যদি আমি অন্য কোনো পেশার সঙ্গে সম্পৃক্ত না থাকি। আচ্ছা, ঠিক একইভাবে ধরেন আমি ধরে নিলাম যে জাপানের সবচেয়ে জনপ্রিয় লেখকের নাম হচ্ছে হারুকি মুরাকামি। ওনার একটা বইয়ের যদি সেই বইটি বেস্ট সেলার হয়, তাহলে সেই বইটির রয়্যালটি দিয়ে উনি ওনার জীবন এবং জীবিকা পরিবার সহ কত বছর নির্বাহ করতে পারবেন। আমার ধারণা উনি বাকি জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবেন। আর আমি যদি সবচেয়ে জনপ্রিয় হইও, কথার কথা বলছি, বা আমার বই যদি সবচেয়ে বিক্রি হয়ও, তাহলে সেটা রয়্যালটি দিয়ে আমি সর্বোচ্চ 2 বছর হয়তো চলতে পারবো, সর্বোচ্চ, তাও কোনো রকম। তাহলে কি করতে হবে? আমি যদি সত্যিকার অর্থেই কোনো অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত না হয়ে লেখালেখিকেই ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে চাই, তাহলে আমাকে প্রচুর লিখতে হবে, কারণ আমার বাবা মা আছে, তাদের দায়িত্ব আমার উপরে, আমার ভাই বোন আছে, আমার পরিবার পরিজন আছে, আমার আহ, সন্তান আছে, আমার স্ত্রী আছে, তাই না? আছে। তো আমাকে কি করতে হবে? আমাকে তো বাঁচতে হবে সবার আগে। আর লেখকরা নিশ্চয়ই হাওয়া খেয়ে বেঁচে থাকতে পারেন না, তাদেরও আসলে বাসা ভাড়া দিতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, তাদের বাবা মা অসুস্থ হয়, নিজে অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, সন্তানের স্কুলে যেতে হয়, তেল নুন ডাল চিনি হ্যাঁ, চালের দাম বাড়লে তাদের আসলে সেগুলো বাজার থেকে কিনেই খেতে হয়, তাই না? সুতরাং তাদের তো আসলে উপার্জনের একটা উৎস দরকার। এখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ ভাবেন যে লেখকরা না খেয়ে থাকবেন, আরেক শ্রেণীর মানুষ ভাবেন যে লেখকরা উম, বই লেখালেখিকে কেন অর্থকরী উপার্জনের উৎস হিসাবে দেখবেন। কিন্তু আমার কাছে মনে হয় দুটো ভাবনাই আসলে ভুল। এখন আপনি যদি ভাবেন যে একজন লেখকের লাইফস্টাইল কথা আপনি বললেন, যে লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত, তিনি সারাক্ষণ লিখবেন, তিনি খুব কনসেন্ট্রেট করবেন, কিন্তু আপনি আবার একই সঙ্গে বলছেন যে লেখককে চাকরিও করতে হবে, তাকে 9টার সময় বাসে ঝুলে ঝুলে অফিসে যেতে হবে, সারাক্ষণ অফিসে বসের সঙ্গে বসের পেইন নিতে হবে, কাজের ঝামেলা নিতে হবে, আবার সন্ধ্যাবেলা বাসে ঝুলে ঝুলে রাত 10টার সময় বাড়িতে ফিরে বাসায় ঝামেলা মেটাতে হবে, আবার তাকে লিখতেও হবে এবং ভালো লিখতে হবে। তো এই বাস্তবতা তো আসলে আমাদের ওই ভাবনার সঙ্গে কোনোভাবে সঙ্গতিপূর্ণ না। তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশের বাস্তবতায় আসলে লেখালেখি প্রফেশন হিসেবে নেওয়া খুবই ডিফিকাল্ট, এবং সেটা লিখতে হলে অন্য কোনো কাজ করা যাবে না, এবং সেটার জন্য তার প্রচুর বই বিক্রি হতে হবে, নাহলে সে সার্ভাইভ করতে পারবে না। তো সামহাও আই এম লাকি, আমি হয়তো সেই ঝুঁকিপূর্ণ দুঃসাহসী সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম, যার ফলে আমি একমাত্র লেখালেখি প্রফেশন হিসাবে গ্রহণ করেছি। কোনো একটা আলোচনায় আপনি বলেছিলেন যে উপন্যাস লিখতে লিখতে আহ, একটা সময় চরিত্রই আপনাকে, মানে চরিত্র আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একজন সাদাত হোসাইনকে আসলে কে নিয়ন্ত্রণ করে? মন, আসলে কি মন এবং মগজ, ঠিক আছে? না, আমি বলছি আপনার বলতে কিছু নাই। আপনার বলতে কিছু নাই মানে হচ্ছে, ধরেন আমরা যদি বলি যে আমার মন, তাহলে ধরেন আমার শরীর, তাহলে আমিটাকে। আপনি যদি মনকেও বলেন আমার, আবার শরীরকেও বলেন আমার, তাহলে আমিটাকে। এই প্রশ্ন কিন্তু অনেক কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন। এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমার মন বললেও যেমন সেখানে আমি কে সেই প্রশ্ন থেকে যায়, আবার যদি আমি বলি যে মনই আমি, তাহলে আবার থেকে যায় যে শরীর, যে আমার শরীর আমি কিভাবে বলি, ঠিক না? তো এই প্রশ্ন অনেক বিতর্কের, এবং এই প্রশ্নের উত্তর পৃথিবীতে কেউ কখনো দিতে পারেনি। এটা নিয়ে প্রচুর তত্ত্ব, তর্ক বিতর্ক, সাধনা হয়েছে এই প্রশ্নের উপরে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মানুষ মূলত দুটো জিনিস দ্বারা প্রভাবিত হয়, আমিও হই। একটা হচ্ছে মন, আর একটা হচ্ছে মস্তিষ্ক। তো মন বেশিরভাগ সময় হচ্ছে যুক্তিহীন থাকে, অনেক বেশি আবেগাক্রান্ত থাকে, আর মস্তিষ্ক অনেক বেশি লজিক্যাল থাকে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের জীবনেই মস্তিষ্কের চেয়ে মন অনেক বেশি শক্তিশালী থাকে। ফলে মস্তিষ্কের সিদ্ধান্ত, যুক্তিসঙ্গত সিদ্ধান্তের
প্রভাব খুব একটা আমাদের মধ্যে থাকে না, যতটা বেশি প্রভাব থাকে আমাদের মনের। মন এই কারণে অনেক আবেগাক্রান্ত হওয়ার কারণে সে মস্তিষ্কের যুক্তি তর্ককে আসলে ভাসিয়ে দিয়ে যায়, সর্বপ্লাবী করে আবেগাক্রান্ত সিদ্ধান্ত নিতেই বাধ্য করে মানুষকে। সো আমিও মনে হয় লিখতে গেলে সেই মন আমাকে অনেক বেশি সাহায্য করে ব্যক্তিগত জীবনেও। আহ, আপনার প্রিয় চরিত্র, আপনার সৃষ্ট প্রিয় চরিত্র আসলে কাকে বলবেন? এটা আমার জন্য বলা একটু কঠিন। আমার কাছে মনে হয় আমি যখন যেই চরিত্রটা লিখি সেই চরিত্রটার সঙ্গে সম্পূর্ণ রকমভাবে একাত্ম বোধ করি এবং সেই চরিত্রটাকে আমি ধারণ করি এবং সেটি আমার প্রিয় হয়ে ওঠে তখন। তো এটি আসলে পাঠকের প্রিয় চরিত্রের কথা বলতে পারবে। আমি আসলে একটু ডিফিকাল্ট। তারপর যেমন রিসেন্টলি আমি যে চরিত্রটা লিখলাম দুটো উপন্যাস, তুমি সন্ধ্যা অলকানন্দের ধ্রুব, আমার কাছে মনে হয়েছে যে চরিত্রটার অনেকটাই আমি ধ্রুব, মানে আমি আমাকেই লিখেছি, এটা আমার মনে হয়েছে। আবার শঙ্খচূড় অরুণাদিত্য যে আমার যে ক্যারেক্টারটা আছে, আমার কাছে মনে হয়েছে ওই ক্যারেক্টারটাও আমি, মানে এরকম মনে হয়েছে। তো আসলে যখন যে উপন্যাসটা লিখি না, ওই পুরুষ চরিত্রটাকে কোনো না কোনোভাবে আমার নিজেকেই মনে হয়। গ্রামের সাথে তো আপনার বিশেষ একটা সম্পর্ক আছে, প্রতি বছরই সময় পেলেই বাড়িতে চলে যান। আহ, কখনো কি গ্রামে ফিরে যাওয়ার তাড়া বা তাড়না বা আগ্রহ আছে কি? গ্রাম আমি অসম্ভব পছন্দ করি। তবে গ্রামে পুরোপুরি ফিরে যাওয়ার তাড়না মনে হয় কাজ করে না। এটার পেছনে কারণ হচ্ছে যে আহ, গ্রাম আসলে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত আনন্দদায়ক যতক্ষণ পর্যন্ত সেটা আপনার শৈশবের স্মৃতি। এখন ধরেন আপনার শৈশবে খুব ফিরে যেতে ইচ্ছা করে না, সবারই করে আমাদের। কিন্তু ধরেন আপনি একা একা শৈশবে ফিরে গেলেন, কিন্তু আপনার বন্ধুরা কেউ নাই সেই শৈশবে, তখন কি হবে? তখন কিন্তু আপনার কাছে সেই শৈশব আর উপভোগ্য মনে হবে না, হবে? হবে না। তো গ্রাম আসলে গ্রাম আপনার প্রিয় না, আপনার প্রিয় হচ্ছে গ্রামের সেই শৈশব, সেই স্মৃতিময় মানুষগুলো। কিন্তু আপনি যখন এখন গ্রামে ফিরে যাবেন, আপনি গিয়ে দেখবেন যে সেই স্মৃতিময় মানুষগুলো কেউ গ্রামে নেই, আপনার বন্ধুরা নেই, আপনার পাশের বাড়ির মানুষটি নেই, আপনার চেনা মুখ নেই, আপনার চেনা সেই নদী নেই সেরকম, সেই চেনা মেঠো পথটা সেরকম নেই, সব বদলে গেছে। তখন আপনার মধ্যে একটা প্রচন্ড রকম শূন্যতা তৈরি হবে। তো মানুষ মূলত তার স্মৃতির ভারে ডুবে যায়। তো সেই স্মৃতিময় মানুষগুলো যেহেতু সেখানে আর থাকে না, তখন সেই জায়গাটা আসলে আর আনন্দময় মনে হয় না। কিছুদিন ছুটিতে গিয়ে বেড়ানোর জন্য আনন্দময় মনে হয়, কিন্তু এখন ধরেন আমি গ্রামে ফিরে গেলাম, আমার বন্ধুরা তো কেউ ফিরে যাবে না। আবার যখন বন্ধুরাও কেউ কেউ ফিরে গেল, কিন্তু সেই সময়টা তো আর ফিরে আসবে না যে সময়টায় ওই বন্ধুত্বটা ওরকম নিটোল নিখাত ছিল, তাই না? তো আমার কাছে বরং মনে হয় যে মাঝে মাঝে গ্রামে গিয়ে, এখন যেহেতু শহরে জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং গ্রামের ওই বন্ধুরা নাই, ওই সারাউন্ডিংসটা নাই, মাঝে মাঝে বেড়াতে গেলেই ভালো লাগবে, পুরোপুরি গেলে আর ভালো লাগবে না। লেখক হিসেবে ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা আছে আপনার? কোনো প্লট? আমি এত আগে থেকে ভাবি না। আমার কাছে মনে হয় যে আমি খুব স্পন্টেনিয়াস রাইটার হিসেবে আমার যখন যেরকম ভাবে লিখতে বা অনুভূতি আমাকে স্বতঃস্ফূর্তভাবে প্রণোদনা দেয়, আমি সেটি তখন করার চেষ্টা করি। মানে এই কারণেই কি গত কয়েক বছরে কবিতার বই নেই? হ্যাঁ, কবিতা আমি ইদানিং কম লিখছি। আর আসলে মানে কি, আমি তো অলরেডি আমার 4টা কবিতার বই মনে হয় আছে, ঠিক আছে? তো আহ, আমি অবশ্য লিখতে পছন্দ করি উপন্যাস। সো আমি আসলে প্রচুর লিখেছি। কবিতা লিখিনি অনেকদিন, নতুন কোনো লেখা হয়তো মন থেকে আসেনি। আবার কিছু কিছু জমা হয়েছে, লেখা হয়েছে। তো আমি বললাম যে আমি আসলে প্ল্যান করে অত কিছু করি না, আমি আসলে স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করি। সো হোপফুল যে যদি ওরকম হয়ে যায় তো আবার হবে। আর 4টা কবিতার বই তো অনেক। ধন্যবাদ সাদাত হোসাইন, যমুনা ডিজিটালকে সময় দেওয়ার জন্য। আপনার লেখা, আপনার কবিতা, আপনার গল্প, উপন্যাস মানুষের কাছে পৌঁছে যাক, মানুষ সাদরে গ্রহণ করুক, সেই প্রত্যাশা আমাদের। আপনাকে ধন্যবাদ মুনীর। প্রিয় দর্শক, আজকের মতো যমুনা ডিজিটালের আড্ডায় এ পর্যন্তই। আগামী পর্বে আমরা নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।